আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের আরো একটি বছর শেষ হয়ে গেল, আমরা আরো একটি নতুন বছর শুরু করলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সৈয়দা শিবলি আক্তার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আরো একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা কি জানো আজকে আমি কি বিষয় পড়াবো? হ্যাঁ, ঠিক ধরেছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি আমি আজকে তোমাদের একটা অনলাইন ক্লাস নেব, অধ্যায় 1 থেকে। তো বরাবরই আমরা কি করি, যে কোনো একটা পাঠ শুরু করার আগে আমরা একটু পূর্বপাঠ যাচাই করি না? তোমরা তো সবাই জানো পূর্বপাঠটা যাচাই করতে হবে, জানতে হবে না মিসকে তুমি কেমন পড়ালেখা করেছো, এটা তো জানতে হবে। সবাই তৈরি তো? আমি এখন তোমাদের পূর্বপাঠ নিয়ে আলোচনা করব। আমাদের পূর্বপাঠ হচ্ছে কি ছিল, মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, অধ্যায় 1-এর পূর্বপাঠ ছিল অধ্যায় 1-এর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের অল্প কথায় উত্তর। আমি সেখান থেকে তোমাদের 2টা প্রশ্ন সবাইকে ধরবো, আশা করি তোমরা সবাই বলতে পারবে। আমাদের পূর্বপাঠ ছিল যেটা, সেখান থেকে আমি এখন তোমাদের 2টো প্রশ্ন ধরবো, সবাই রেডি? 1 নম্বর হচ্ছে, কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? কি মনে পড়েছে? হ্যাঁ, বলো তো এখন, কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? একদম ঠিক বলেছো, হ্যাঁ, আমাদের চারপাশের প্রকৃতিতে আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির কতগুলো উপাদান, যেমন গাছপালা, ঘরবাড়ি, ঝড় বৃষ্টি, সূর্য, এগুলি সব হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে তোমরা ভালো করে এই প্রশ্নটা পারলে। এখন আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরবো, সবাই রেডি তো? পারবে তো? আচ্ছা, বলো দেখি, আমরা কেন যানবাহন ব্যবহার করি? বুদ্ধি খাটাই করতে হবে। খুব ভালো বলেছো, হ্যাঁ, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করি। খুব সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা পূর্বপাঠটা খুব ভালো করে শিখেছো। তো পূর্বপাঠ শেষ, এখন আমাদের কি করতে হবে? নতুন পাঠে যেতে হবে। তোমরা কি জানো আজকে নতুন পাঠ কি? দেখে তো একটু আইডিয়া করো তো। নতুন পাঠ, ঠিক বলেছো, আমাদের আজকে নতুন পাঠ হচ্ছে অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। এটার অনুশীলনের বর্ণনামূলক প্রশ্ন 1 ও 2। বলো তো, অনুশীলনের বর্ণনামূলক প্রশ্ন কোথায় আছে? হ্যাঁ, ঠিক বলেছো, একদম বইয়ের পিছনে পৃষ্ঠার নাম্বার হচ্ছে 73। এখানে অনুশীলনের বর্ণনামূলক প্রশ্ন 1 ও 2 আছে, সেটা আজকে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের নতুন পাঠ শুরু করার আগে আমাদের তো জানতে হবে যে আমাদের এই অধ্যায়টার শিখন ফল কি। আমি কেন নতুন পাঠটা শিখবো? এই পাঠটা শিখে আমি কি জানবো? এটা জানা দরকার না? হ্যাঁ, এটা আমাদের জানা দরকার। তো আমি বলছি তোমাদের, আমাদের শিখন ফল হচ্ছে এই অধ্যায়টা পাঠ করলে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমরা শনাক্ত করতে পারবো। এই অধ্যায়টা পড়লে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলি আছে, তাই না, সেগুলি আমরা শনাক্ত করতে পারবো। এটা তো আমরা আগে তো খুব একটা বেশি জানতাম না। এই অধ্যায়টা পড়লে আমরা সেগুলি শনাক্ত মানে বুঝো? হ্যাঁ, শনাক্ত মানে আমরা ধরতে পারবো, বুঝতে পারবো, তাই না? তারপরে আরেকটা হচ্ছে বিদ্যালয়ের যে গুরুত্ব, এটা তোমরা উপলব্ধি করতে পারবে। বিদ্যালয়ের গুরুত্ব তোমরা উপলব্ধি করতে পারবে। এর আগে তোমরা তো ছোট ছিল, বুঝতে না বিদ্যালয়টা কি, এর গুরুত্ব কি। তাহলে আমাদের শিক্ষার্থীরা, আমাদের আজকে শিখন ফল প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমরা শনাক্ত করতে পারবো এবং বিদ্যালয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। তো যে কোনো নতুন পাঠ শুরু করার আগে আমি চাচ্ছি যে অধ্যায়টা তোমাদের মাঝে আরেকবার আলোচনা করতে। দেখি তোমরা কতটুকু অধ্যায়টা বুঝতে পেরেছো, একটু আলোচনা করি, তাহলে তো আমাদের সহজ হবে। নতুন পাঠে যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, এটা তো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে, সেজন্য আমাদের এই অধ্যায়টা একটু আলোচনা করা দরকার না? তোমরা রেডি আমার সাথে আলোচনা করতে? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, সবাই রেডি হয়ে যাও। আমি এখন অধ্যায় 1-এর একটু আলোচনা করবো, পুরো অধ্যায়টা পাঠ 1, 2, 3, 4 একটা সংক্ষিপ্ত একটু আলোচনা করবো তোমাদের সাথে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, একদম কিন্তু অমনোযোগী হবে না। মিসের কথা কি ভালো লাগছে? মিস একটু কম হাসি, কোনো সমস্যা নাই, হাসি খুশি হয়ে তোমাদের সাথে পড়ালেখা করবো। চলো আমরা তাহলে আমাদের অধ্যায়টি সম্পর্কে একটু জেনে নিই। পাঠ 1-এ কি আছে দেখো তো? পাঠ 1-এ আমরা কি দেখতে পাচ্ছি? পাঠ 1-এ আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের পাঠ 1-এ আছে প্রাকৃতিক পরিবেশ। প্রথমেই আমরা জানবো আমাদের প্রাকৃতিক পরিবেশটা কি। আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত। এই পরিবেশে কিন্তু আগে মানুষ বসবাস শুরু করেনি, তখন এখানে কি ছিল? মানুষ ছাড়া গাছপালা ছিল, তারপর বিভিন্ন ধরনের পশু প্রাণী, নদী নালা এগুলি ছিল। এবং
একসময় কি করছে, মানুষ এই প্রকৃতিতে বসবাস করতে শুরু করেছে এবং প্রকৃতির এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের প্রকৃতির এই গাছপালা, ফুল, লতা, তারপর হচ্ছে নদী নালা, সাগর, পাহাড়, পর্বত, সব কিছু নিয়েই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, যেটা আমরা আগে কিন্তু জানতাম না যে প্রাকৃতিক পরিবেশটা কি, যেটা আল্লাহর তরফ থেকে এসেছে। আমরা এটা নিজেরা বানাতে পারি না, পারি বলো? প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলি, এগুলি কিন্তু আমরা নিজেরা বানাতে পারি না, এগুলি প্রকৃতি থেকে আসে, এটা আল্লাহর তরফ থেকে আসে, এগুলি আল্লাহ তৈরি করে। কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকেও আল্লাহ তৈরি করেছে আর আমাদের জন্য এই সব কিছু তৈরি করেছে। তো আল্লাহর তরফ থেকে যে জিনিসগুলি তৈরি হয় সেগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখন আমরা পার্ট একটা বুঝতে পারলাম যে প্রাকৃতিক পরিবেশটা কি, ঠিক আছে? তো এখন চলো আমরা সামাজিক পরিবেশটা কি, পার্ট 2-এ চলে যাই, সমাজ ও সামাজিক পরিবেশ। আচ্ছা, সমাজ কি? সমাজ হচ্ছে যেখানে আমরা সবাই মিলেমিশে একসাথে একে অপরের প্রয়োজনে বসবাস করি। আমরা কি একা বাস করতে পারি বলো? পারতাম? যদি পৃথিবীতে আমি একা থাকতাম আমার ভালো লাগতো? আমাকে হেল্প করতো কি? বিভিন্ন প্রয়োজনে আমাকে কে সাহায্য করতো? তাই আমার বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আমাদের কি দরকার? আমাদের সমাজে সকলে মিলেমিশে বসবাস করা দরকার। আর এই যে মিলেমিশে বসবাসকারী একতাবদ্ধ এই যে সমাজ, এই সমাজ গোষ্ঠীকে, এই একতাবদ্ধ যে এই যে মানুষ, এটাকে কি বলে? সমাজ বলে। সমাজে শুধু একটা সমাজে বসবাস করলেই হয় না, সমাজে আমার প্রয়োজনে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে। যেমন আমরা যখন পৃথিবীতে যখন আদিম মানুষ ছিল, তখন মানুষ কি করতো? আগে পশু পাখির হাত থেকে, বিভিন্ন হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য তখন তারা একত্রে বসবাস করতো, গুহায় বসবাস করতো। তখন তারা কেন ব্যবহার করতো? একসাথে বসবাস করতো নিরাপত্তার জন্য, যে না আমরা বিভিন্ন হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য আমি তখন একতাবদ্ধ হয়ে তারা বসবাস করতো। এরপরে তখন মানুষ আস্তে আস্তে তার প্রয়োজন বাড়তে থাকে, তার খাবার অনুভূতি হয়, বিভিন্ন খাদ্যদ্রব্যের অনুভূতি হয়, তারপর হচ্ছে শিক্ষার অনুভব হয়, তারপর সে অসুস্থ, তার চিকিৎসার অনুভব হয়, এরকম অনুভব করে। খেলাধুলার জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা দরকার। এই অনুভূতিগুলি থেকেই কিন্তু মানুষ কি করে? নিজের প্রয়োজনে বিভিন্ন জিনিস তৈরি করে। চলাফলের জন্য রাস্তাঘাট তৈরি করে, যাতায়াতের জন্য বিভিন্ন যানবাহন তৈরি করে, বাস করার জন্য ঘরবাড়ি তৈরি করে, লেখাপড়া শেখার জন্য বিদ্যালয় তৈরি করে, নিজের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে। এরকম করে নিজের বিভিন্ন প্রয়োজনে মানুষ কি করে? বিভিন্ন জিনিস সৃষ্টি করে। আর এই যে বিভিন্ন জিনিস মানুষ তার প্রয়োজনের তাগিদে সৃষ্টি করেছে, এগুলোকে কি বলে জানো? হ্যাঁ, এগুলোকেই বলে সামাজিক পরিবেশ। এই সব কিছু মিলেই হয়েছে আমাদের কি? সামাজিক পরিবেশ। তার মানে সামাজিক পরিবেশটা কি? এটা কিন্তু আল্লাহ তৈরি করে না, এটা মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক পরিবেশ কি সেটা আমরা বুঝলাম, যে যেটা প্রকৃতি থেকে আসে। সামাজিক পরিবেশটা কি? যেটা মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে। তাহলে আমরা এই দুটো জিনিস কনসেপ্ট আমরা কিন্তু ক্লিয়ার, যে পার্ট 1 এবং 2। যে পার্ট 1-এ কি? প্রাকৃতিক পরিবেশটা কি, এবং পার্ট 2-এ সমাজটা কি এবং সামাজিক পরিবেশটা কি। এখন দেখো তো আমরা পার্ট 3-এ আসি। পার্ট 3-এ কি আছে? সামাজিক পরিবেশের গুরুত্ব। আচ্ছা, সামাজিক পরিবেশের ব্যাপার গুরুত্ব কি? হ্যাঁ, অবশ্যই আছে। সমাজের এই পরিবেশগুলো না থাকলে আমরা কিভাবে বাঁচতাম, আমাদের প্রয়োজনগুলি কিভাবে মেটাতাম? তাহলে এটার গুরুত্ব আছে না? তোমরা কি জানো আমাদের সামাজিক পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান কি? একটা হচ্ছে ঘর বাড়ি, আর হচ্ছে বিদ্যালয়। বাড়ি ঘর না থাকলে আমরা কোথায় বাস করতাম? রাস্তাঘাটে বাস করতাম। আমাদের ঝড় বৃষ্টিতে ভিজতে হতো, বিভিন্ন ধরনের জীবজন্তু দ্বারা আক্রান্ত হতে হতো, তারা হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করতো। তখন কি হতো? আমাদের বাস করা সম্ভব হতো না। আমাদের নিজেদের প্রয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাড়ি, তারপরে হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কেন বলো তো? বিদ্যালয় হচ্ছে আমার জ্ঞান অর্জনের জন্য। আমার জ্ঞান বাড়বে কোথা থেকে? আমি যদি বিদ্যালয়ে না যাই তাহলে কি আমার জ্ঞান বাড়বে? বাড়বে না। তাই সমাজের দুটো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাড়ি এবং বিদ্যালয়। আচ্ছা, এখন বলো তো, বাড়ির সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত, আমরা বাড়িতে বসবাস করি। আচ্ছা, এবং বাড়িতে কি করি? বাড়ির আঙিনে আমরা খেলাধুলা করি। বিকেলবেলা কি করি? সব বন্ধুরা মিলে খেলাধুলা করি। গ্রামের বাড়িতে এটা বেশি দেখা যায়, আঙিনাটা গ্রামের বাড়িতে বেশি থাকে, কিন্তু শহরের বাড়িতে আঙিনা থাকে না। কিন্তু আমরা অনেক সময় কি করি? প্লেগ্রাউন্ডের নিচে আমরা খেলাধুলা করি। হ্যাঁ, আর আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তাদেরকে কি বলে জানো? আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে। এরা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা বাস করে প্রতিবেশীরা। আচ্ছা, এখন আমাদেরকে বলো তো, এখন আমরা জানবো বিদ্যালয় সম্পর্কে। বিদ্যালয়টা কি? বিদ্যালয়টা অনেক প্রিয় জায়গা না বলো? এই যে করোনার জন্য আমরা সবাই বাসায় আটকে আছি, বিদ্যালয়ে আসতে পারছি না, আমাদের সবার মন খারাপ হয়ে আছে না? সবাই আমরা স্যাড হয়ে আছি না? দুঃখ না আমাদের মনে?
যে স্কুলে যদি যেতে পারতাম, বিদ্যালয়ে যদি যেতে পারতাম? তার কারণ হচ্ছে বিদ্যালয়টা আমাদের কাছে খুবই প্রিয় একটা জায়গা। খুব প্রিয় একটা জায়গা হচ্ছে এই বিদ্যালয়। বিদ্যালয়ে আমরা কি করি বলো তো? বিদ্যালয়ে আমরা প্রথমেই হচ্ছে আমরা লেখাপড়া করি, তারপর আমরা খেলাধুলা করি না? বিদ্যালয়ে মাঠ থাকে, সেই মাঠে আমরা ফ্রেন্ডরা মিলে খেলাধুলা করি, কত মজা হয়, টিফিন পিরিয়ডে কত হইচই, কত আনন্দ, তাই না? তাই বিদ্যালয়ে আমরা শুধু লেখাপড়াই করি না, খেলাধুলাও করি। তারপর আরো কি করি? শুধু তাই খেলাধুলা লেখাপড়া করি, আরো কত মজার মজার কাজ করি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় না? সেই অনুষ্ঠানগুলোতে আমরা কি করি? নাচ গান অংশগ্রহণ করি না? বিভিন্ন অনুষ্ঠান হয় না? পহেলা বৈশাখ, তারপর হচ্ছে তোমার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলিতে আমরা কি করি? সবাই একসাথে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করি না? বিভিন্ন অনুষ্ঠান। তারপর আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা আমরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করি। এটা একটা কিন্তু অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা একটা অনুষ্ঠান। এখানে আমাদের তারপর পুরস্কার দেওয়া হয়। তাই আমরা বিদ্যালয়ে শুধু লেখাপড়াই করি না, খেলাধুলাও করি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, তাই না? তাহলে আমরা পাঠ 3টাও মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম। এখন চলো আমরা পাঠ 4-এ যাই। 4-এ কি আছে? পাঠ 4-এ আছে যানবাহন। যানবাহন কি জানো? হ্যাঁ, ঠিক বলেছো। যানবাহন হচ্ছে যাতে চড়ে আমরা বিভিন্ন জায়গায় যাই। যেমন দেখো, যানবাহন কি আছে? ট্রেন আছে, তারপর হচ্ছে বাস আছে, লঞ্চ, তারপর এরোপ্লেন, গাড়ি, রিক্সা, কত ধরনের যানবাহন আছে। এগুলি দিয়ে আমরা কি করি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি। আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই। আবার অনেক সময় কি হয়? দূরে যাওয়ার জন্য যখন দূরে যাই, আমরা দূরে যখন যাই তখন আমরা কি করি? তখন আমরা নয় ট্রেনে যাই, নয় লঞ্চে যাই, নয় কি করি? এরোপ্লেনে করে যাই, তাই না? তো এই যে দূরে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করি। কাছে যাওয়ার জন্য আমরা রিক্সা, গাড়ি বা সিএনজি এগুলি ব্যবহার করি। কিন্তু দূরে যাওয়ার জন্য আমরা কি করি? লঞ্চ, স্টিমার এগুলি আমরা ব্যবহার করি, তাই না? তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যানবাহনটা কি এবং এটা আমাদের কি কাজে লাগে এতটুকু ধারণা তোমরা তাহলে পেলে। তাইলে আমরা আমাদের এই অধ্যায়টা মোটামুটি সবাই আলোচনা করলাম। আমি যে আশা করি তোমরা কম বেশি সবাই অধ্যায়টা বুঝতে পেরেছো, তাই না? আমি এই অধ্যায় সম্পর্কে এখন কারো কোনো সমস্যা নাই তো? অধ্যায়টা সংক্ষিপ্ত আলোচনা হয়ে গিয়েছো তো, তাই না? সবাই তো কম বেশি বুঝেছো। এখন আমি তোমাদের আজকে নতুন পাঠ আলোচনা করব। আজকে নতুন পাঠ হচ্ছে অধ্যায় 1, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, পৃষ্ঠা 73, বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন 2টা আছে। বর্ণনামূলক প্রশ্ন 2টা আছে, এক হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো আমি প্রথমে তোমাদের সাথে বর্ণনামূলক প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। আগে আমি আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে কিন্তু শুনবে, একদম কিন্তু অন্যমনস্ক হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথাগুলি যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমাদের ক্লাসে পড়া মুখস্থ হয়ে যাবে, বাইরে আর তোমাদের তেমন কোনো বাড়িতে খুব একটা বেশি পড়তে হবে না। এর জন্য মিসরা যখনই ক্লাস নেবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। মিসদের ক্লাস যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার 80% পড়া হয়ে যাবে, 80% পড়া তোমার ক্লাসেই হয়ে যাবে। বাকি 10% বাসায় একটু তুমি রিল্যাক্সে পড়লেই হবে, ঠিক আছে? বর্ণনামূলক প্রশ্ন কি সেটা তোমরা জানো? অল্প কথার উত্তর হচ্ছে যে এই প্রশ্নটা তুমি 2 থেকে 3 লাইনে শেষ করবা, সেটা হচ্ছে অল্প কথার উত্তর। আর বর্ণনামূলক প্রশ্নটা একটু বর্ণনা করে লিখতে হবে। এই প্রশ্নটা তুমি 2-3 লাইনে লিখতে পারবে না, এটা একটু বর্ণনা করে করতে হবে। বড় প্রশ্ন তো, বর্ণনামূলক প্রশ্ন মানে বড় প্রশ্ন, এটা একটু আমাদের বর্ণনামূলক করে লিখতে হয়। আর এটার মার্কসটাও বেশি, এটা তোমার মার্কসটাও বেশি, এটা 5 থেকে 6 তোমার মার্কস থাকে। তো একটা 5-6 মার্কসের প্রশ্ন একটু বড় করে লিখতে হবে না? তাই আমার শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনবে, তোমরা তাহলেই বুঝতে পারবে যে বর্ণনামূলক প্রশ্নটা কিভাবে লিখতে হয়। কারণ ক্লাস 2তে তোমরা কিন্তু এই বিষয়গুলি জানতে না, এই বিষয়গুলি তোমরা একদমই জানতে না, তখন তো এই ধরনের কোনো কিছু ছিল না। ক্লাস 3তে তো এখন একটু বড় হয়েছো, একটু বড় হয়েছে দেখে তোমাদের একটু বড় করে পড়তে হবে। তো প্রথমে আমি তোমাদের প্রশ্নটা বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনো, আমার সাথে সাথে তোমরা বইটা বের করে ফেলো, পৃষ্ঠা 73, একটু পিছনে পৃষ্ঠা 73 চলে যাবে। প্রথম প্রশ্ন, কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? প্রাকৃতিক পরিবেশটা কিভাবে গঠিত হয়? আমরা কিছুক্ষণ আগে পাঠ 1-এ কিন্তু আমরা শিখে এসেছি, যে পড়ে এসেছি যে প্রাকৃতিক পরিবেশটা কিভাবে আসে। তো আমি যদি তোমাদেরকে বলি, এভাবে বর্ণনা করে বলি,
তোমরা আগে শুনো, আগেই লেখার দরকার নেই, আগে তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমি আলোচনা করছি, আমার আলোচনাটা তোমরা শুনলেই তোমরা লিখতে পারবে। আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে আছে পরিবেশ। এই পরিবেশে বিভিন্ন ধরনের উপাদান আছে, সামাজিক উপাদান আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান আছে। তো প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে এই পরিবেশের একটা উপাদান। আমরা আমাদের চারপাশে কি কি দেখতে পাই এই পরিবেশে? প্রকৃতিতে আমরা গাছপালা, নদী নালা, পশু পাখি, তারপর মেঘ, বৃষ্টি, সূর্য ইত্যাদি দেখতে পাই। আরো কি দেখতে পাই জানো? আরো দেখতে পাই ফুল, লতা, পাতা, আর এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। ঠিক আছে? এই যে ফুল, লতা, পাতা, এগুলি সব কিছু নিয়েই তো আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। এগুলি তো আমাদের প্রকৃতির কিছু উপাদান, আর প্রকৃতির এইসব উপাদান নিয়েই তো আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। তোমরা অধ্যায় পাঠ 1-এ দেখেছো না? এই কথাগুলি ওখানে আছে। তাহলে আমি আবার বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশের একটি উপাদান হলো কি? প্রাকৃতিক পরিবেশ। আমরা আমাদের চারপাশে প্রকৃতিতে গাছপালা, নদী নালা, পশু পাখি, বৃষ্টি, মেঘ, সূর্য ইত্যাদি দেখতে পাই। আরো দেখতে পাই ফুল, লতা পাতা, আর এই সব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। সবাই দেখতে পাচ্ছ? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই জিনিসগুলো আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশে দেখতে পাই। তাহলে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত, সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটা কিছুক্ষণ দেখলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? এবার আমার শিক্ষার্থীরা, আমরা আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি, আমরা সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি, এই প্রশ্নটা আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জেনেছি যে সামাজিক পরিবেশটা কি। সামাজিক পরিবেশটা হচ্ছে মানুষ তার নিজের প্রয়োজনে যা কিছু তৈরি করে সে সব কিছু নিয়েই হচ্ছে সামাজিক পরিবেশ। মানুষ তারপর নিজের প্রয়োজনে কি কি তৈরি করে? লেখাপড়ার জন্য বিদ্যালয় তৈরি করে, তারপর চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে, চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করে, বা বাসস্থানের জন্য ঘর বাড়ি তৈরি করে, বাজারের জন্য হাট বাজার, কেনাকাটার জন্য বিভিন্ন হাট বাজার তৈরি করে, অফিস, আদালত, ব্যাংক, বিমান, তারপর হচ্ছে এই যে দেখো বিমানবন্দর, সব, তারপর রেল স্টেশন, হ্যাঁ, বাস স্টেশন, এগুলো সব কিছুই কিন্তু মানুষ তার নিজের প্রয়োজনে কি করে? তৈরি করে। আর এই প্রত্যেকটা, এই সবগুলি হচ্ছে কি আমাদের সামাজিক পরিবেশের উপাদান। আর এই সবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যালয়। আচ্ছা, বিদ্যালয়টা আমাদের গুরুত্বপূর্ণ কেন? তোমরাই চিন্তা করো, যদি বিদ্যালয় না থাকতো তাহলে আমরা কোথা থেকে জ্ঞান অর্জন করতাম? আমাদের জ্ঞান অর্জনের কোনো জায়গা থাকতো? বলো। আর জ্ঞান না থাকলে আমরা কি এত উন্নত হতে পারতাম? এই যে দেখো, একটা সময় মানুষ কি করতো? আগুন জ্বালাতে পারতো না, তাই না? আগুন না জ্বালানোর কারণে সে কাঁচা পশুর মাংস খেত, তাই না? তার ওই জ্ঞানটা ছিল না। তারপর সে কি করলো? আগুন জ্বালাতে পারলো। তারপর একটু একটু করে এই যে ইলেকট্রিসিটি আবিষ্কার করলো, কিভাবে দালান কোঠা বানাতে হয় এগুলি জানলো। এগুলি সব কিছুই কিন্তু তার জ্ঞান থেকে এসেছে। তো আমার জ্ঞান কিভাবে আমি পাচ্ছি? এই যে মনে করো, বাবা লেখাপড়া করে এখন অনেক ভালো চাকরি করছে, তাই না? তোমার দাদাও লেখাপড়া করে চাকরি করতো। এই যে লেখাপড়াটা না করলে কি তার জ্ঞান অর্জন হতো? আর সে কি চাকরি করতে পারতো? তাই না? তাহলে হ্যাঁ, তাহলে আমরা জীবনের প্রথম জ্ঞানটা কোথা থেকে অর্জন করি? বিদ্যালয় থেকে, তাই না? বিদ্যালয় তাইলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ না? আর বিদ্যালয়ের সামাজিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কিন্তু আমাদের কাছে অনেক প্রিয়। কতটা প্রিয় সেটা এবার আমরা এই করোনা পরিস্থিতিতেই খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি যে বিদ্যালয়টা আমাদের কাছে কতটা প্রিয়, কতটা প্রিয় এই বিদ্যালয়। বিদ্যালয়কে আমরা কতটা মিস করছি, তাই না? আমরা টানা একটা বছর প্রায় হয়ে যাচ্ছে আমরা বিদ্যালয়ে কেউ আসতে পারছি না। আমরা সবাই বিদ্যালয়ের যে কত প্রিয় সেটা কিন্তু সবাই খুব ভালোভাবে অনুধাবন করছি। তোমরা অনুধাবন করছো, মিসরা তোমাদেরকে অনেক মিস করতেছি। তোমাদেরকে ইচ্ছে করে কবে তোমাদেরকে পাবো, তোমাদেরকে জড়িয়ে ধরবো, তোমাদের সাথে আবার হাসি খুশি ভাবে মজা করে ক্লাস করবো, তোমাদের হাত দিয়ে আদর করতে পারবো, তাই না? ছুতে পারবো। আমরা কিন্তু খুব তোমাদের জন্য অপেক্ষা করছি যে কবে সেই দিনটা আসবে, যেদিন তোমরা স্কুলে আসবে আর আমাদের সাথে একসাথে আমরা হাসি খুশি ভাবে খুব চমৎকার ভাবে আমরা ক্লাস নিতে পারবো। সেজন্যই বলছি যে বিদ্যালয়টা আমাদের কাছে কি অনেক প্রিয়।
এবং বিদ্যালয়ে আমরা কি করি? লেখাপড়া তো করি। সবার আগে আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। বিদ্যালয়ে আমি আসবো কেন? লেখাপড়া করার জন্যই তো আমরা বিদ্যালয়ে আসি। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, তারপর খেলাধুলা করি, তাই না? টিফিন পিরিয়ডে আমরা সবাই সব ফ্রেন্ডরা মিলে একসাথে খেলাধুলা করি, কত মজা করি, কত মজা হয় আমাদের। লেখাপড়া করি, খেলাধুলা করি, শুধু সেখানেই না, আমরা বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করি, তাই না? তোমরা দেখেছো না কত সময় কত অনুষ্ঠানে কেউ পার্টিসিপেট করেছে, আর যারা পার্টিসিপেট করেনি তারা দর্শক হয়ে বন্ধুদের এই ইগুলি বা কাজগুলি, গান, নাচ, এগুলি, নাটিকা, কৌতুক বা সূরা, এগুলি সবাই সেটা উপভোগ করেছে। এই যে তুমি যে বসে অনুষ্ঠানটা দেখছো, এটাও কিন্তু তোমার একটা কি অংশগ্রহণ। তুমি না গেলে, তোমরা যদি সেই অনুষ্ঠানে না যেতে, তাহলে কি সেই অনুষ্ঠানটা এত সুন্দর হতো, এত এত ভালো লাগতো, এত কোলাহলপূর্ণ আনন্দঘন মুহূর্ত হতো? হতো না। তার মানে বিদ্যালয়ে যে শুধু আমরা লেখাপড়া করি তা কিন্তু না, বিদ্যালয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমাদের প্রথমেই, বছরের প্রথমেই কি থাকে? প্রথমে আমরা বিদ্যালয়ে আসলে আমরা হ্যাপি নিউ ইয়ার করি, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি সবাই মিলে প্রভাত ফেরিতে যায়, ফুল দেয় এবং শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাই না? এটা কিন্তু একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কি করি? বিদ্যালয়ের মাধ্যমে অংশগ্রহণ করি। তারপর 26শে মার্চ সবাই মিলে উদযাপন করি। তারপর আরো কত ধরনের কত অনুষ্ঠান, এই যে তোমার হচ্ছে পিঠা উৎসব হয়, গ্রীষ্মকালীন ফলের উৎসব হয়, এই উৎসবগুলি হয়। এই ধরনের কাজগুলিও আবার কি হয়? বিজ্ঞান মেলা হয়। এগুলি কোথায় হয়? বিদ্যালয় হয়, এবং আমরা সেখানে কি করি? অংশগ্রহণ করি। তারপর বিভিন্ন খেলাধুলা হয়, স্পোর্টস হয়, বাৎসরিক একটা স্পোর্টস হয়, তারপর নববর্ষ হয়। এই সব কিছু আমরা কি করি? বিদ্যালয়ে অনুষ্ঠান হয় যে সেগুলিতে আমরা অংশগ্রহণ করি। তার মানে বিদ্যালয় আমাদের এত প্রিয় এই কারণে যে বিদ্যালয়ে আমরা শুধু লেখাপড়া করি না, খেলাধুলাই করি না, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আর সব থেকে বড় কথা, বিদ্যালয় থেকে আমরা বিভিন্ন নৈতিকতা শিক্ষা আমরা বিদ্যালয় থেকে শিখে থাকি। তোমার গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, তাই না? সবসময় সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা, ভালো কাজ করা, একে অন্যকে সাহায্য করা, সহযোগিতা করা, এগুলো আমরা কোথা থেকে শিখি? বিদ্যালয় থেকে শিখি। আমরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে কি করি? পড়া বুঝিয়ে দেয়। যে বুঝতে পারে না তাকে পড়া বুঝিয়ে দেয়, যে পড়া শিখে আসে না বা পড়া যে জানে না তাকে আমরা পড়া জানিয়ে দিই। এই যে জিনিসগুলি, সত্য কথা বলি, কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা যে বলতে হয় না, তারপর সত্য কথা সবসময় বলতে হয়, অন্যকে সাহায্য সহযোগিতা করতে হয়, এই বিষয়গুলি আমরা কোথা থেকে জানি বলতো? এই সব বিষয়গুলি কিন্তু আমরা স্কুলে এসে, বিদ্যালয়ে এসে কিন্তু জানতে পারি। আর এ কারণে এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবে জানতাম না। এই যে সহযোগিতা করতে হয়, হেল্প করতে হয়, তাই না? শেয়ার করতে হয়, শেয়ারিং। টিফিন পিরিয়ডে তোমরা কি করো? কেউ যদি টিফিন না আনে তখন তোমরা কি করো? টিফিনটা শেয়ার করো না ফ্রেন্ডদের সাথে? কেন শেয়ার করো? কারণ শেয়ারিং, কেয়ারিং এগুলি সব টিচারদের কাছ থেকে আমরা শিখি। আর বিদ্যালয়ে না আসলে এগুলিকে আমরা শিখতে পারতাম? এই জিনিসগুলো কি জানতে পারতাম? বলো, জানতে পারতাম না। সহমর্মিতা বোধ, হ্যাঁ, সবাই মিলেমিশে থাকা, ঝগড়াঝাটি না করা। এতগুলো বাচ্চা একটা ক্লাসে আমরা বসে, আমরা কি কখনো মারামারি করি? ওভাবে বলো, সুন্দরভাবে, সহজভাবে, ভালোভাবে বসে থাকি, মনোযোগ দিয়ে টিচারের কথা শুনি, টিচারকে রেসপেক্ট করি, বড় ভাইয়াদের, বড় আপুদেরকে সম্মান করি, দেখতে সালাম দিই, তাই না? এই বিষয়গুলি, দাদাদেরকে সম্মান করি, বুয়াদেরকেও সম্মান করি, কারণ এই যে জিনিসগুলি আমরা বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করি। তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমার শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখন স্ক্রিনে এই যে দেখো আমার এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? উত্তরটা দেখো কি আছে। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখো, ভালো করে বিষয়টা দেখে রাখো, ঠিক আছে? বিদ্যালয় আমাদের সামাজিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এতক্ষণ তোমরা তাহলে এই যে প্রশ্নগুলি দেখলা এবং আমি তোমাদেরকে দেখালাম, আলোচনা করলাম, সবকিছুই হলো, তাই না? এখন আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনছো। কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো সেটা তো আমাকে একটু মূল্যায়ন করতে হবে।
দেখতে হবে না যে আমার প্রিয় বাচ্চারা কতটা মনোযোগ দিয়ে আমার এই আলোচনাগুলো শুনেছে। এখন আমি তোমাদেরকে পাঠ মূল্যায়ন করব। পাঠ মূল্যায়নটা কি? পাঠ মূল্যায়ন কি জানো? আমি যে এতক্ষণ পড়ালাম সেই পড়া তুমি কতটুকু মনোযোগ দিয়ে শুনেছ সেটাকেই বলে পাঠ মূল্যায়ন। চলো রেডি? সবাই প্রস্তুত? পাঠ মূল্যায়ন করবো? সবাই প্রস্তুত তো? আচ্ছা, সবাই প্রস্তুত হয়ে যাবে। এখনই তোমাদের পাঠ মূল্যায়ন করছি। নাম্বার 1 হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বলো দেখি। খুব সুন্দর, হ্যাঁ একদম ঠিক বলেছ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে প্রকৃতিতে যা কিছু আছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সূর্য, এসব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। খুব ভালো বলেছ, চমৎকার বলেছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমি তোমাদের আরো একটি প্রশ্ন ধরব। সবাই প্রস্তুত তো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে আমরা কি করি? এতক্ষণ মিস কিন্তু অনেকক্ষণ তোমাদের বুঝিয়েছি বিদ্যালয়ে আমরা কি করি। বলো দেখি, বিদ্যালয়ে আমরা কি করি? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। হ্যাঁ, বিদ্যালয়ে আমরা একটু সুন্দর করে, আমরা এক লাইনে প্রশ্নটা বলতে চাই না, একটু সুন্দর করে আমরা বলি যে বিদ্যালয় আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। গুড, খুব ভালো বলেছো। এবার আমি তোমাদের আরো একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে প্রতিবেশী কারা? প্রতিবেশী কারা? হ্যাঁ, চিন্তা করো তো, প্রতিবেশী কারা? হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে তোমরা আমার পাঠ মনোযোগ দিয়ে শুনেছো সেটা কিন্তু আমি ঠিক বুঝে গেলাম, কারণ তোমরা পাঠ মূল্যায়নটা খুব ভালোভাবে আমাকে বলতে পেরেছো। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম তোমরা পারবে কিনা, কারণ মিস এতক্ষণ যাবত তোমাদেরকে ক্লাসটা নিলাম, তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছো। আমি কিন্তু খুব স্যাড হয়ে যেতাম যদি তোমরা না পারতে, কিন্তু এখন আমি অনেক খুশি, কারণ তোমরা পাঠ মূল্যায়নটা ভালোভাবে পেরেছো। এখন আমরা এই যে বড় প্রশ্ন দুইটা দেখলাম, আলোচনা করলাম, এই বড় প্রশ্ন দুইটা তোমাদের কি করতে হবে বলো তো? বড় প্রশ্ন দুইটা তোমাদের বাসায় শিখতে হবে। এটা তোমাদের ডায়েরি, এটা তোমাদের ভালো করে শিখে রাখতে হবে। চলো আমি তোমাদের এখন ডায়েরিটা দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ। আমাদের বাড়ির কাজ কি? সবাই লেখো। অনুশীলনী অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, পৃষ্ঠা 73, বর্ণনামূলক প্রশ্ন 1 ও 2। এই দুইটা প্রশ্ন তোমরা কি করবে? এই দুটো প্রশ্ন তোমরা লার্ন করবে, তোমাদের কোনো রাইট থাকবে না। এটা দুটো তোমরা ভালো করে বাসায় পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, আমাদের ডায়েরিটা কি? অধ্যায় 1 বাংলাদেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, পৃষ্ঠা 73, বর্ণনামূলক প্রশ্ন 1 ও 2 লার্ন। এটা তোমাদের লার্ন থাকবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তো তোমাদের অনেক কিছু পড়ালাম, অনেক কিছু বুঝালাম, কিন্তু এখন আমি তোমাদেরকে আরো কিছু কথা বলবো যেগুলো তোমাদের জানা খুব জরুরি। এখন কিন্তু করোনার সময় চলছে, আমরা কিন্তু সবাই ঘরের মধ্যে আছি। আমরা তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, যেহেতু এখন সিজনটাই শীতের কাল, তাই না? প্রচন্ড ঠান্ডা, তাই তোমরা খুব আপ্রাণ চেষ্টা করবে যেন তোমাদের শারীরিক অসুস্থতা, মানে তোমরা যেন অসুস্থ না হয়ে পড়ো। তোমরা বাসায় গরম জামা কাপড় পরে রাখবে। তোমরা কিন্তু বাসায় কি করো জানো? তোমরা কিন্তু আম্মুদের কথা শুনো না, তোমরা গরম জামা কাপড় পরতে চাও না, বলো আমার গরম লাগে, কিন্তু না, তোমার এই যে ঠান্ডা বাতাসটা লাগছে এতে তোমার কি হবে? তোমার ঠান্ডা লেগে যাবে। তোমার ঠান্ডা লেগে গেলে তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বাসায় গরম জামা কাপড় পরবে এবং বেশি করে প্রতিদিন অন্ততপক্ষে 1 গ্লাস দুধ, একটা ডিম আর কিছু ফ্রুটস খাদ্য তালিকায় কিন্তু এগুলি রাখবে। কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলেই কিন্তু আমরা কিন্তু করোনায় আক্রান্ত হব না। আমরা এর থেকে অবশ্যই ভালো থাকবো। আর আমরা সবাই আশা করি খুব শীঘ্রই এই করোনা থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই আমাদের কি করতে হবে?
সচেতন হতে হবে, বাবা মার কথা শুনতে হবে। ঠিক আছে? তাহলে বাসায় তোমরা কি করবে? ঠিক মতো লেখাপড়া করবে। এই যে প্রত্যেকটা মিস যে তোমাদের অনলাইন ক্লাসগুলো নিচ্ছে, এগুলি কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে না শুনলে তোমরা কখনোই কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। আর আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় 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 শিক্ষার্থীরা, আমি চাই তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো। তাই তোমরা মনোযোগ দিয়ে টিচারের কথা শুনবে, আর লেখাপড়া অনুশীলন করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে? গরম পানি দিয়ে, হাতটা গরম পানি দিয়ে সাবান দিয়ে ধুবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা। আসসালাম।